জুলাই সনদ নিয়ে বিএনপিকে চাপে রাখতে চায় এনসিপি। সেটি একটি সংবাদ প্রকাশিত হয়েছে প্রথম আলোর প্রতিবেদনে এবং অন্যান্য সংবাদও আছে। এই সংবাদ প্রকাশনের আগেই আমরা নিজেরাই বুঝতেছিলাম যে না, হঠাৎ করে এনসিপির কথাবার্তার ধরন পাল্টে গিয়েছে। বিশেষত নাসিরুদ্দিন পাটোয়ারি যখন বলেন যে নির্বাচন হবে না জুলাইয়ে, এবং এই অবস্থায় নির্বাচন হলে আমাদের জুলাই যারা শহীদ হয়েছে তাদের জীবন ফিরে দিতে হবে, যার হাত পা নষ্ট হয়েছে তার হাত পা ফিরিয়ে দিতে হবে, তখন এই স্বভাবত এই প্রশ্ন আসে যে তারা যেভাবে জুলাইকে দেখতে চায়, জুলাইয়ের গণ অভ্যুত্থানের সমস্ত মালিকানা নিতে চায়, যদিও তারা জুলাইয়ের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে সকল যোদ্ধা এবং সহযোগী যারা ছিল, আমরা যারা দূর থেকে ভূমিকা রেখেছি, সবাই উদ্গ্রীব ছিলাম নানানভাবে। এটার আমরা মনে করছিলাম কিভাবে মেমোরাইজ করা যায় যে ঘটনাগুলো কিভাবে ঘটলো, ওই সময়ের উত্তেজনা। তারা সেই দিন চট্টগ্রামে অবকাশ যাপনে ছিল, যেটা নিয়ে সংবাদ হয়েছে। সেটা নিয়েও তারা ক্ষিপ্ত যে তারা এক জায়গায় বেড়াতে গিয়েছে, কেন তারা এই বিষয়ে গোয়েন্দা বাহিনীর লিখিত তথ্য দিয়ে কেন আলোচনা হবে, তাদের স্বাধীনতা কোথায়? তো শহীদের রক্তের প্রতি যদি দায়বদ্ধতা তাদের থাকতো, তাহলে শহীদের যেদিন আমাদের এই যে অভ্যুত্থানের বর্ষপূর্তি, গণঅভ্যুত্থান দিবস, তার আগ পর থেকে তারা এ বিষয় নিয়ে কথা বলতো, স্মৃতিচারণ করতো, মানুষের দুয়ারে যেত, শহীদদের পরিবারের কাছে যেত। কোথাও নেই এগুলো ছাড়াই। এটি নিয়ে যে তারা শুধু কেবল রাজনীতিই করতে চেয়েছে সে বিষয়ে তার বলার অপেক্ষা রাখে না। ভোট নিয়ে তারা প্রকাশ্যে বাধা সৃষ্টি করতে যাচ্ছে। এখন এটাই যদি হয় তাদের রাজনীতি, এই রাজনীতি দাঁড়াবে কিনা? ভোটের বিরোধিতা করা, আমি দেখলাম অপু একটি কার্টুন এঁকেছে যে ব্যালট বাক্সের উপর বসে আছে একটা বাচ্চা, বলছে দিব না ভোট। অর্থাৎ এটি একদম শিশুদের আবদারের মতো একটা বিষয়। তখন শিশুদের আবদারের কথাটা আবার বলেছেও আসিফ মাহমুদ খালেদ মহিউদ্দিনের সাথে একটা সাক্ষাৎকারে বলছে যে আপনাদের এই ভাই ব্রাদারদের ক্ষণে ক্ষণে যে বক্তব্য এবং তাদের যে একেবারে ইনকনসিস্টেন্সি, তিনি বলছেন যে দেখেন আমাদের সবারই বয়স কম, 30-এর নিচে, সুতরাং রক্ত গরমের একটা বিষয় আছে। তো যাই হোক, আমরা ধরেই গেছি যে রক্ত গরম থেকেই তারা রাজনীতির পলিসিগুলো ঠিক করছে। এখন সেটা ঠিক করতে যে আমরা যারা চেয়েছিলাম যে এনসিপি নামক দলটার রাজনীতি দাঁড়াক, তাদেরকে হতাশ করছে কিনা। তারা একবার মুক্তিযুদ্ধের পক্ষে, আবার বলে যে তারা 47-এর পক্ষে। 47-কে তো বাংলাদেশের মানুষ নষ্ট করে দিয়েছে, অর্থাৎ 47-কে প্রত্যাখ্যান করেছে 71-এ। তারা এখন আবার 47-কে স্মরণ করে, 71-কেও তারা মর্যাদায় রাখতে চায়, কিন্তু তাদের কাজকর্মে কোথাও 71-এর প্রতি কোনো দায়বদ্ধতা তৈরি হয় না। তারা নারী অধিকারের কথা বলে, কিন্তু নারী অধিকারের প্রতি নারী যখন অবমাননা হয় তখন তারা কথা বলে না। তাদের অভ্যন্তরেই একজন নারী অভিযোগ করেছেন আরেকজন নারী পুরুষ, একজন প্রভাবশালী একজন নেতা সম্পর্কে আমি নাম বলছি না, সেখানে তারা নির্লিপ্ততার ভূমিকা নিয়েছে। আবার 24-এর জুলাইয়ের কথা বলে অভ্যুত্থানের সকল ক্রেডিট নিতে চায়, কিন্তু এই দিন তারা অবকাশ যাপনে যায় দলের হাইকমান্ডকে না জানিয়ে। দলের হাইকমান্ড তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠায় এবং তারা ফিরে আসে। আসার পর থেকেই তাদের কথাবার্তা অন্যরকম মনে হচ্ছে যে তারা নির্বাচনটা ঠিকই দিতে চায়। এখন নির্বাচন ঠেকানো সম্ভব না, একদমই সম্ভব না। যেটা সালাউদ্দিন আহমেদ সরকারের একজন উপদেষ্টা, তিনি বলেছেন যে কে কি বললো না বললো তাতে নির্বাচন আটকাবে না, নির্বাচন যত সময় হবে সুন্দর সময় হবে। আমিও মনে করি সেটাই হবে। আমি আলোচনাটা করছি যে এনসিপির রাজনীতি দাঁড়াবে কিনা। এই রাজনীতি কি রাজনীতি? প্রথমত তারা রাজনীতি করলো হচ্ছে মাইনাসের রাজনীতি। বাংলাদেশে অপর রাজনৈতিক দলগুলোর অধিকারকে তারা অস্বীকার করলো। সেখানে ফ্যাসিস্ট এবং মাফিয়া আওয়ামী লীগের রাজনীতি অস্বীকার করাতে হয়তো আমাদের খুব বেশি দ্বন্দ্ব নেই। আমার ব্যক্তিগত দ্বন্দ্ব আছে, নার জায়গা আছে, হয়তো কোনো একদিন ব্যাখ্যা করব কেন আমি এটি সমর্থন করি না। কারণ আমি জামাত ইসলামের রাজনীতি বন্ধ হোক এটিও সমর্থন করিনি। আমি মনে করি রাজনীতি, মানুষের রাজনীতি বিশ্বাস, রাজনীতির চর্চা সার্বজনীন, এটা গণতন্ত্রের পূর্ব শর্ত। সেটা কোনো কিছু দিয়ে বন্ধ করা ঠিক হবে না। যারা অপরাধী তাদের শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে, কিন্তু মানুষের দল করার অধিকার রাখতে হবে, সেটা জামাত ইসলাম হোক আওয়ামী লীগ হোক। সেই জায়গায় এর বাইরেও আরো কিছু হিসাব নিকাশ আছে, হয়তো কোনো একদিন আমি বলবো কেন ব্যালট পেপারে নৌকার পক্ষে আমি কথা বলেছি বারবার। সেটি নিয়ে
সেটা আলোচনা না। আজকে তারা এই যে মাইনাসের রাজনীতির কথা বললাম, তারা জাতীয় পার্টিকেও মাইনাস করে দেওয়ার জন্য সবকিছু প্রায় চূড়ান্ত করে ফেলেছিল। আইন শৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক দলগুলো বাধা দিচ্ছে বলে তারা সেদিকে আগাতে পারে না। তারা সিপিবির রাজনীতি মাইনাস করতে চায়, অর্থাৎ সবাইকে মাইনাস করে তারা একমাত্র মাঠে থাকবে, জামাত থাকবে এবং বিএনপি থাকবে। এখন তারা যদি সবাইকে মাইনাস করতে পারে তাহলে তারা বিএনপিকে রাজনৈতিক মিত্রহীন করে বিএনপিকেও গর্তে ফেলানোর যে প্রচেষ্টা তারা মাথায় ছিল সেদিকেই হাঁটছে। বিএনপির রাজনৈতিকভাবে কাউকে অ্যালাই করতে পারে কিংবা রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে, এই ধরনের রাজনৈতিক শক্তিগুলোকে তারা মাইনাস করে বিএনপিকে মাঠে রেখে পারলে তারা বিএনপিকেও মাইনাস করে দিত, কিন্তু তারা মুখে দাবি করতে পারে নাই, কিন্তু তাদের কথাবার্তা শুনে সেটাই মনে হয়। তো এই হলো যে নির্মূলের রাজনীতির যে মতাদর্শ, এবং সেই মতাদর্শ পালন করতে যেয়ে তারা আবার সরকারের যেসব স্ট্যাবলিশমেন্ট, একটা রাষ্ট্রের যেসব স্ট্যাবলিশমেন্ট থাকে তার সবাইকে তারা শত্রু বানিয়ে ফেলছে। আমি বলছি না স্ট্যাবলিশমেন্টের বিরোধিতা করে রাজনীতি টিকবে না, টিকে না এমন নজির নেই। অবশ্যই স্ট্যাবলিশমেন্টের বিরোধিতা করে যদি কেউ দাঁড়াতে পারে তাদের রাজনৈতিক ভিত্তি তৈরি হয়। বাংলাদেশের মতো একটা জায়গায় স্ট্যাবলিশমেন্ট হলো সেনাবাহিনী, বাংলাদেশের মধ্যে একটি জায়গায় এস্টাবলিশমেন্ট হলো গণমাধ্যম, পত্রপত্রিকা, বাংলাদেশের মতো একটি জায়গায় এস্টাবলিশমেন্ট হলো প্রাচীন রাজনৈতিক দলগুলি। এদের সবাইকে শত্রু বানিয়ে তারা রাজনীতি করতে চায়। কেন? আজকালকার ঘটনা প্রসঙ্গ বক্তব্য শুনলে বুঝবেন। তারা বলছে যে গোয়েন্দা বাহিনী সেনাবাহিনীর পারলে ক্যান্টনমেন্টের ইট খুলে নিবে। এর আগে ওয়াকার হাসনাত সেনাপ্রধানের সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এই দলটির নেতা, গুপ্ত নেতা যদিও বলে না সরকারে আছে, আসিফ মাহমুদ বলছে সেনাপ্রধান বুকে পাথর রেখে আমাদের সরকারকে মেনে নিয়েছিল, ইউনূসকে মেনে নিয়েছিল। অর্থাৎ একটা রাষ্ট্রের দায়িত্বে থাকা একজন মন্ত্রী অভিযোগ করছে সেই দেশের একজন সিটিং সেনাপ্রধানের বিরুদ্ধে। তো এই সমস্ত কারণে আজকে তারা অভিযোগ আনছে প্রকাশ্যে কার উপরে? গোয়েন্দা বাহিনীর উপরে অভিযোগ আছে, ডিজিএফআই এর উপর অভিযোগ আছে, সেগুলো স্টাবলিশমেন্ট। এখন আমি বলছি না যে এদেরকে তোয়াজ করে চলতে হবে সারাক্ষণ, অবশ্যই অভিযোগ করব, কিন্তু তাদের রাজনীতির প্যাটার্নটা আপনাকে বুঝতে হবে যে স্টাবলিশমেন্ট বলতে তারা এই যে সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনী, ডিজিএফআই কে শত্রু বানিয়ে ফেলছে। প্রথম কথা, এরা মাঠের যে অন্য এস্টাবলিশমেন্ট গণমাধ্যম এবং প্রশাসন, গণমাধ্যম বিশেষত, তাদেরকে শত্রু বানিয়ে ফেলছে। তারা এক বাক্যে সকল গণমাধ্যমকে হাসিনার পাচাটা দোসর, ফ্যাসিবাদের দোসর তকমা দিয়ে তারা গণমাধ্যমের উপর খুব ক্ষিপ্ত এবং প্রকাশ বক্তব্য দিচ্ছে। তৃতীয় এস্টাবলিশমেন্ট সেটি হলো যে রাজনৈতিক দল যারা মাঠে অভিজ্ঞ, বিএনপিকে তারা অস্বীকার করছে, এবং বিএনপি যখন এই জায়গায় রাজনীতিটা করছে তাদের রাজনীতি নাই করে দেওয়ার জন্য তারা যেসব পরিকল্পনা করছে, এই তিনটি বড় এস্টাবলিশমেন্টের আগে তারা আওয়ামী লীগকে সাময়িকভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে সমর্থ হয়েছে। সিপিবি অফিস ভাঙতে গিয়েছিল তাদের ইন্ধনে কিছু লোকজন, সেটা পারেনি। তো রাষ্ট্রের তিনটি এস্টাবলিশমেন্ট, সবচেয়ে বড় রাজনৈতিক দল, গণমাধ্যম, সেনাবাহিনী যদি একটি নতুন রাজনৈতিক দলের বিপক্ষে যায়, কিংবা এই নতুন রাজনৈতিক দলটি যদি এই বড় তিনটি এস্টাবলিশমেন্টের বাইরে যে রাজনীতি করার চেষ্টা করে, তারা কতখানি দাঁড়াতে পারবে, কতখানি আগাতে পারবে, কতখানি নীতি নির্ধারণী হিসাবে এটি সম্ভব, যখন তাদের মাঠের সবচেয়ে বড় শত্রু আওয়ামী লীগ, নানান হিসাব মতে তাদের এখনো 12-15% ভোট আছে, সমর্থক আছে, এবং যারা আছে তারা ক্যাডার পলিটিক্স করে, তারা সশস্ত্র রাজনীতি করে অভ্যস্ত, তারা শক্ত মাঠে জীবন দেওয়ার জন্য আদর্শগতভাবে তারা অনুপ্রাণিত। জামায়াতে ইসলামের মতো ক্যাডার পলিটিক্স করে, তার প্রমাণ আমরা দেখেছি যে ছাত্র জনতার অভ্যুত্থান দমনে তারা কিভাবে তাদের ক্যাডার লেলিয়ে দিয়ে সশস্ত্রভাবে হামলে পড়েছিল মানুষের উপর। এই সশস্ত্র হামলে পড়ার রাজনীতি তো বিএনপি করে না, সশস্ত্র হামলে পড়ার রাজনীতি এনসিপিও করে না, সম্ভবত জামাত করে একমাত্র, আর আওয়ামী লীগ করে। তো জামাত তাদের বন্ধু আছে, ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের এই 10-12% ভোট অলরেডি তাদের শত্রু। মাঠে যদি আজকে তারা সরকারে না থাকে, সরকারি দল হিসেবে যদি তারা না থাকে, কালকে তাদেরকে পিষে মারার জন্য উদ্যত হবে আওয়ামী লীগের এই কর্মী বাহিনী। তো আওয়ামী লীগ শত্রু, মাঠে তাদের সবচেয়ে চেনা মিত্র হওয়ার কথা বিএনপির সাথে শত্রুতায় যে বিএনপিকে নির্বাচন, যারা 17টা বছর নির্বাচনের জন্য লড়েছে, গণতন্ত্রের জন্য লড়েছে, এমনকি জুলাই অভ্যুত্থানেও তাদের প্রায় 4.5 শতাধিক মানুষ প্রাণ দিয়েছে শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন থেকে। তখন জুলাই অভ্যুত্থানের অন্যতম ক্রেডিট হোল্ডার
এই পাটোয়ারি, হাসনাত, সার্জিসরা যদি বলে যে না নির্বাচন আমরা হতে দিব না, অথবা এত সহজে আমরা নির্বাচন হতে দেব না, ক্ষমতার পালাবদল হতে দিব না, নাহিদ ইসলাম যখন বলে আমরা জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, সনদে ছাড় দিব না, সনদ মানেই হচ্ছে নির্বাচন আটকানো, সনদ নিয়ে ঝামেলা করা মানে। তো তার মানে বিএনপির সাথে শত্রুতা তৈরি করছে, আর অলরেডি মাঠে শত্রুতা তাদের সাথে, গণমাধ্যমের সাথে, আর সবচেয়ে বড় শত্রুতা এস্টাবলিশমেন্টের সাথে, সেনাবাহিনীর সাথে। চারটা বড় এস্টাবলিশমেন্টের সাথে শত্রুতা বৈরিতা করে নতুন রাজনৈতিক দল দাঁড়ানোর জন্য যে নৈতিক ভিত্তি লাগে, নতুন বন্দোবস্তের খালি মুখের কথা না, যে আদর্শগত ফাইট লাগে, যে জনযোদ্ধা লাগে, এই জনযোদ্ধা তাদের আছে কিনা, তারা তৈরি করতে পেরেছে কিনা। না পারলে তো পুরো রাজনীতিটাই আমি তো দেখি নির্বাচনের পরে মুখ থুবড়ে পড়ে যাওয়ার কথা, তাদের ডাকে আর 10 জন মানুষ আসতে আসবে না। এবং আজকে এই ক্ষমতাশীল কিংস পার্টির যেসব নেতৃবৃন্দ দুর্নীতিতে জড়িয়ে পড়ছে, তাদের নানান ভিডিও ফাঁস হচ্ছে এবং তাদের বন্ধু বান্ধবরাই কথা বলছে, ক্ষমতা থেকে চলে গেলে আপনি নিশ্চিত থাকেন তাদের নামে আরো শতটা দুর্নীতি, দখল, এক্সটর্শনের গল্প আসবে সামনে। এগুলো আইনি প্রক্রিয়ায় যদি তারা মোকাবেলা করতে যায়, তাদের সমস্ত দিনক্ষণ যাবে আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে। এই অবস্থায় তারা নতুন রাজনীতি দাঁড় করাবেন কেমন? এটি একটি বড় প্রশ্ন আমার। আমি আগে বলেছিলাম যে তার বলে কি নতুন রাজনীতি বাংলাদেশে দাঁড়াবে না? নতুন রাজনীতি বাংলাদেশে দাঁড়ানো উচিত বলেই তো এতদিন তাদের পক্ষে কথা বলেছি, তাদের ভুল ত্রুটি ধরিয়ে দিয়েছি। আমরা চাই নতুন রাজনীতি দাঁড়াক। নতুন রাজনীতি না দাঁড়ালে তো বাংলাদেশের রাজনীতি সেই পুরাতন রাজনীতি, আওয়ামী লীগ, বিএনপি। আওয়ামী লীগের নেতৃত্বে জোট, বিএনপির নেতৃত্বে জোট, এর বাইরে তো কোনো রাজনীতি নেই। আওয়ামী লীগের যেহেতু নেই, পালিয়ে গিয়েছে, সেখানে বিএনপি বড় দল, তাদের পরিপূরক একটি রাজনৈতিক দল এবং জোট যদি মাঠে না দাঁড়িয়ে যায়, তাহলে এটা গণতন্ত্রের জন্য ভালো না। এই ব্যাকম জায়গায় আওয়ামী লীগই আবার ফিরবে যদি এই রাজনীতিটা তারা না দাঁড় করাতে পারে। কিন্তু তাদের এই রাজনীতি দাঁড় করানোর জন্য তারা 4টা এস্টাবলিশমেন্টের সাথে দ্বন্দ্বে জড়িয়ে নিজেদের রাজনীতি দাঁড় করানোর চেষ্টা করছে, যেখানে তাদের ন্যূনতম নৈতিক কোনো গাটস নেই, ভিত্তি নেই। কেননা দুর্নীতির যেসব চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমি বলেছি ওই মতাদর্শে বলিয়ান জীবন দিব, কিন্তু আমার দলীয় আদর্শকে আমি বেচতে দিব না। এইরকম মানুষ কর্মী বাহিনী তারা তৈরি করেছে কিনা। আমি এনসিপির বহুত নেতাকে দেখেছি বিএনপি থেকে লোক ভাগিয়ে নেওয়ার ধান্দায় আছেন। নির্বাচনের আগ দিয়ে যারা নমিনেশন পাবে না তাদেরকে কেমনে দলে টেনে নিয়ে দলবাড়ি করা যায়, এভাবে তো দল দাঁড়ায় না। এটা গাছ যদি আপনি খুব দ্রুত 1 বছরের মধ্যে বড় হয়, ঝড় আসলে ওই বড় গাছটাই সবার আগে পড়ে, কিন্তু যেই গাছ আস্তে আস্তে বড় হয়, মতাদর্শ, শিকড়, ডালপালা মেলে, তাকে ঝড় কাবু করতে পারে না। ঠিক যেভাবে তৃণমূল বিএনপি নামক একটি দল নির্বাচনের আগে কিংস পার্টি হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল, মনে হলো সবাই তার দল থেকে নির্বাচন করবে। নির্বাচনের পর খবর নেই, শেষ হয়ে গিয়েছে। এনসিপির ভবিষ্যৎ কি এরকম কিনা, সেটি একটি বড় প্রশ্ন। এই প্রশ্নটা দেখেই আলোচনাটা শেষ করছি, ওই প্রশ্নটা তুলে যে দল তৈরি করতে হলে, বাঁচাতে হলে, আগাতে হলে দলের জন্য জান দিয়ে দেবে, কজ মতাদর্শের জন্য জান দিয়ে দিবে, এই ধরনের মানুষ তৈরি করতে হবে। সেই সব মানুষগুলোই দলকে বাঁচিয়ে রাখবে, দলকে এগিয়ে নিয়ে যায়। দল আগে তৈরি হয় না, মতাদর্শই দলকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এখন বাংলাদেশের রাজনীতিতে ঐতিহাসিকভাবে গত 100 বছরে নতুন কোনো দল দাঁড়ায়নি একমাত্র বিএনপি ছাড়া। তাও বিএনপি যে একেবারেই নতুন সেটি বলাটাও হয়তো অসমীচীন হবে না। আওয়ামী লীগ নিজে আওয়ামী লীগ হয়নি, বিএনপি হয়েছে অন্য উৎস থেকে। জামায়াত ইসলামী একমাত্র দল হতে পারে যে তারা এখনো টিকে আছে, তবুও জামাত ইসলামের উৎস এই বাংলাদেশের মাটি মানুষ নয়, তাদের উৎস উৎপত্তি ভিন্ন জায়গায়। সেটি নিয়ে আমি আলাদা একটি আলোচনা করব পরের এপিসোডে, এটি দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত এটা শেষ করছি।